হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে শনিবার নিউ ইয়র্কে গুলিতে নিহত ইউসুফ রাজুর জানাজা হবে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালের পরশুদিন বাদ মাগরিব বাংলাদেশ মুসলিম সেন্টারে। হত্যাকাণ্ডে ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে হত্যাকাণ্ডে অভিযুক্ত একই ব্যক্তির হাতে ব্রঙ্কসে আরেকজনের মৃত্যু এবং এনওয়াইপিডি কর্তৃক ছবি প্রকাশ করা হয়েছে এই ঘাতকের। 29 আগস্ট নিউ ইয়র্কে ভারতীয় রাষ্ট্রীয় সেবক সংঘ অর্থাৎ আরএসএসের প্রধান মোহন রাওয়াতের অংশগ্রহণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং জাস্টিস ফর অল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এর প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে মেডিসন স্কোয়ার গার্ডেনের এখানে। এই বিষয়টি আজকে আলোচনা করব। দ্বার প্রান্তে ফুবানা সম্মেলন অর্থাৎ আর মাত্র কয়েকদিন 3-4 দিন বাকি আছে, তারপরে ফুবানা সম্মেলন শুরু হবে। কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এই সম্মেলনকে কেন্দ্র করে আগে যেখানে কমিউনিটির সর্বত্র পত্র পত্রিকা আলাপ আলোচনায় ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যেত, এবার যেন মনে হচ্ছে কিচ্ছু নেই। কোথায় যে ফুবানা হচ্ছে অনেকেই জানেন না, কী হবে তাও জানেন না। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে যে দ্বার প্রান্তে ফুবানা সম্মেলন, নেই কোনো প্রচারণা, নেই কোনো কর্মসূচি, কিছুই আমরা জানি না। এই বিষয়টি আজকে আলোচনা হবে। মেডিকেশন রিমাইন্ডার অ্যাপ তৈরির উদ্যোগ, আমাদের বাংলাদেশি আলামিন রাসেল উনি এই বিষয়ে আলোচনা করবেন। কেন এই আয়োজন, লাভবান হবেন কারা, অর্থাৎ মেডিকেশন যে আপনি নেবেন, যেমন অনেকেই আছেন মেডিকেশন তার ওষুধ নেওয়ার সময় ভুলে যান, ওষুধ নেওয়ার মানে টাইম বা এর প্রয়োজনীয়তাও ভুলে যান। সো ওনারা একটা অ্যাপ তৈরি করছেন যে অ্যাপের মাধ্যমে আপনারা রিমাইন্ডার দেবে, সময় আপনাকে হয়তো বিপ করবে বা কোনো কীভাবে রিমাইন্ডার দেবে বিষয়টি তিনি জানাবেন আপনাদের। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে 80 বছর বয়সে আমেরিকান সুপারস্টার সিঙ্গার ডলি পার্টনের মৃত্যু। এইটা অবশ্য আপনাদের নিউজ, এটা আমরা আলোচনা হয়তো করব না, বাট এটা ইটস ইনফরমেশন। উনি খুব পপুলার সিঙ্গার ছিলেন, 80 বছর বয়সে তিনি মারা গেছেন। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব জাহিদ মিন্টু, সভাপতি নোয়াখালী সোসাইটি, জনাব আব্দুল আজিজ ভুইয়া, আব্দুল মালেক মুজাহিদ, মীর চৌধুরী এবং সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের। আপনার সাউন্ড কিন্তু ইকো হচ্ছে। সাউন্ড দাঁড়ান আমি ঠিক করে দেই। আপনার সাথে যারা কাজ করে তাদের কেউ একজন অনুষ্ঠানের শুরুতে স্মরণ করে দেওয়া উচিত ছিল, কারণ আমি ইন্টারাপ্ট করলে তো আপনি ইন্টারাপ্ট হবেন। এটা বোধহয় আপনার যারা জুমের মধ্যে আছেন তারা শুনতে পাচ্ছেন, কিন্তু যারা বাইরের দর্শক আছে তারা ইকো পাবে না এটার। হ্যাঁ, এনিওয়ে তারপরে ওইটা করা ভালো ছিল। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে মঙ্গলবার আগস্ট মাসের 25 তারিখ। পূর্ব ঘোষণা ছাড়াই আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান জন র্যাডক্লিফ সংক্ষিপ্ত সময়ের জন্য আজ মস্কো সফর করেছেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার দিনের শুরুর দিকে রাশিয়ার রাজধানীতে পৌঁছান সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ। তার এই সফরের উদ্দেশ্য কি, কিংবা কেন তিনি কার সঙ্গে বৈঠক করেছেন, কেন তিনি মস্কো গেলেন বৈঠক করতে, সেই বিষয়ে পেন্টাগন, হোয়াইট হাউস কিংবা মস্কোর ক্রেমলিন থেকেও কোন তথ্য তার সংবাদ মাধ্যমকে এখনো জানানো হয়নি এবং কোনো পক্ষই আনুষ্ঠানিক ভাবেও কোনো তথ্য দেয়নি এখনো। এবং এই সফরটা যে হয়েছে, দুই পক্ষের কেউই এটি এখনো নিশ্চিতও করেনি, কিন্তু সংবাদ মাধ্যমে খবর এসেছে, কেউ অস্বীকারও করেনি। যদিও সংবাদ মাধ্যমে সিবিএস নিউজ প্রথম খবরটি প্রকাশ করে যে র্যাডক্লিফ সে বিমান যোগে মস্কো গিয়েছেন। তবে কিছুটা ইঙ্গিত দিয়েছে সিবিএস নিউজ, সেটি হচ্ছে যে ফ্লাইট ট্র্যাকিং এর যে তথ্য, সেই তথ্য ব্যবহার করে জানা গেছে যে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক বিমান প্রথমে ল্যাটভিয়া যায় এবং ল্যাটভিয়া থেকে সেটি রাশিয়া মস্কোতে যায় এবং পরে মঙ্গলবারেই আবার মস্কো ত্যাগ করে ফিরে আসে। যুক্তরাষ্ট্র রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এমন সরাসরি বৈঠকের ঘটনা খুবই বিরল। এটি সাধারণত ঘটনা এভাবে অনানুষ্ঠানিক অঘোষিত সফর কিংবা বৈঠক সাধারণত
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় না, কিন্তু আজকে হয়েছে সিআইএ প্রধান র্যাডক্লিফের সাথে। তবে রাশিয়ার প্রতিপক্ষ কে ছিলেন রডক্লিফে, সেটিও কিন্তু পেন্টাগন হোয়াইট হাউস থেকে জানানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ইরান সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে চীন, এবং হুঁশিয়ারি তারা আজকে জানিয়ে এবং এই তথ্যটি প্রকাশ করেছে প্রথম ফিনান্সিয়াল টাইমস পত্রিকা লন্ডনের। ইরানের উৎপাদিত তেলের প্রায় 90% ক্রয় করে থাকে চীন। এমন পরিস্থিতিতে চীনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বড় ধরনের বিস্তৃতি উভয় দেশের সম্পর্ককে চরম বৈরিতার দিকে ঠেলে দিতে পারে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি নিষেধাজ্ঞার হুমকি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়েন বলেছেন যে চীন তার নিজস্ব অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরো বলেছেন যে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত বেআইনি একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের সুনির্দিষ্ট ও দৃঢ় অবস্থানের কথা আমরা বহুবার, অর্থাৎ চীনের পক্ষ থেকে বহুবার স্পষ্ট করা হয়েছে। বর্তমান জরুরি কাজ হলো চিরা মুখপাত্রের মতে পরিস্থিতির আরো অবনতি রোধ করা এবং যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনার পথে ফিরে আসা ইরান এবং যুক্তরাষ্ট্রের। এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যে নিষেধাজ্ঞার কাঠামো তুলে ধরেছিলেন, তাতে হংকং ও মূল ভূখণ্ডের চীনের কিছু সংস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যদিও, তবে চীনের বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্ত করেনি ওয়াশিংটন। এবং এক্ষেত্রে স্কট বিসেন্টও আর বিস্তারিত কিছু জানাননি। কাতার ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা পদক্ষেপ হিসাবে তীব্র সমালোচনা করেছে। কাতার হচ্ছে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের অন্যতম বন্ধু দেশ, এবং তারাই সমালোচনা করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র প্রশাসনের এই চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞার একতরফা সিদ্ধান্তের, এবং একই সাথে সার্বজনীন আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে কাতার উভয় দেশকে। ইরানের আর্থিক ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের এক ব্যাপক নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম ঘোষণার পরদিনই এই মন্তব্যগুলো করেছে চীন। ইরান যুদ্ধে 6 মাস হয়ে গেল। যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা, এবং সেটি আজকে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতার পর ইরানের অর্থনীতি গড়িয়ে দিতে ফের অবরোধ ও নিষেধাজ্ঞার উপরই ভরসা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার কয়েকদিন আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সেই সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হিসাবে যিনি দায়িত্ব পালন করছিলেন সেই তুলসী গাবার্ডকে ডেকে পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে প্রশ্ন করেন প্রেসিডেন্ট ট্রাম্প যে ইরানের উপর এই বড় ধরনের হামলা চালানো কতটা ফলপ্রসূ হবে। তার আগে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তি দেখিয়েছিলেন যে ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে, তাই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার এবং নিজেকে একজন ঐতিহাসিক শান্তি প্রতিষ্ঠা করার রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরতে ট্রাম্পের জন্য এটাই সবচেয়ে মোক্ষম সুযোগ, অর্থাৎ ইরানকে সেই সময় আক্রমণ করা। তবে গোয়েন্দা প্রধানের কাছে যে প্রশ্নটি ছিল, এই ধরনের অভিযান সত্যি কাজ করবে কিনা, অর্থাৎ এভাবে ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানো সম্ভব কিনা, প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেই সময়কার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের কাছে। সেই বৈঠকে তুলসী গাবার্ড ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তুলসী গাবার্ড যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দেন। এই আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের মতে তুলসী গাবার্ড সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে তার স্থলাভিষিক্ত হতে পারে আরো কট্টরপন্থীরা, যারা দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঝুঁকে যাবে, এমনই মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলসী গাবার্ড। এছাড়া তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক জ্বালানি
ও বাজারকে অস্থিতিশীল করে তুলবে, এবং সেটাই হয়েছে যদিও। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপর পাল্টা হামলা চালাবে, যা মৃত্যুদের কাছে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে, সেটিও সত্য প্রমাণিত হয়েছে যদিও তুলসী গাবার্ডের সেই বক্তব্য। পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারাও একই ধরনের সতর্কবার্তাও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী তারা ট্রাম্পকে জানিয়েছিলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য ব্যাপক হতাহতের কারণ হবে, অস্ত্রের মজুদ ফুরিয়ে আসবে এবং বিশ্বজুড়ে বিস্তৃত আমেরিকান সামরিক শক্তির উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবে ইরান যুদ্ধ। এবং শেষ পর্যন্ত তাই সত্য প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রে 2 লাখ আশ্রয় প্রার্থীর বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এবং আগামী দিন কয়েকের মধ্যে এই পদক্ষেপ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত ভাবে অবহিত করা হবে। বাণিজ্য পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের এক নজিরবিহীন পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন এবং তার অধীনস্থ স্টেট ডিপার্টমেন্ট, যারা ভিসাটি ইস্যু করে থাকে এবং ইস্যু করেছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় পাওয়ার প্রক্রিয়া রয়েছেন এমন প্রায় 2 লাখ বিদেশি বিজনেস ও ট্যুরিস্ট ভিসা বাতিলের প্রস্তুতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। পদক্ষেপটি কার্যকর হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একযোগে সবচেয়ে বড় ভিসা বাতিল করার কর্মসূচির ঘটনা। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসার জোরালো সম্ভাবনা রয়েছে এবং অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নথি ও 2জন যুক্তরাষ্ট্রের কর্মকর্তার, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার তথ্য অনুযায়ী কোনো আইনি বাধা বা পরিবর্তন না এলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এর আওতায় 2016 থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা B1, B2 ভিসাধারীদের মধ্যে যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন যুক্তরাষ্ট্রে বা করছেন, করেছেন বা করছেন, তাদের ভিসা বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপটি গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগেট আজ বলেছেন যে স্বল্পমেয়াদী ভিজিটর হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে বসবাসের জন্য যারা আশ্রয়ের আবেদন করেছেন এমন বিদেশিদের অনাবাসী নন ইমিগ্রেন্ট ভিসা চিহ্নিত ও বাতিল করতে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্টেট ডিপার্টমেন্ট। তবে ঠিক কতজনের ভিসা বাতিল হতে পারে সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি এখনো। তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেছেন, যেহেতু প্রক্রিয়াটি চলমান থাকবে তাই বাতিল হওয়া ভিসার সংখ্যা অপরিবর্তনশীল। ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। কর্মকর্তারা আরো জানিয়েছেন যে ভিসা বাতিল হওয়ার অর্থই তাৎক্ষণিকভাবে দেশ থেকে বের করে দেওয়া, ডিপোর্ট করে দেওয়া নয়। সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত না হওয়ার, নাম না প্রকাশ করার স্বার্থে কর্মকর্তারা জানিয়েছেন, যাদের আশ্রয়ের আবেদন বর্তমানে বিবেচনাধীন রয়েছে তাদের বেশিরভাগই অভিবাসন ক্যাটাগরি পরিবর্তন করা, অর্থাৎ কোন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেটি পরিবর্তন করা হবে। তবে তারা বিজনেস বা ট্যুরিজম ট্রাভেলারের স্টেজ হারাবেন। তারা বিজনেস বা B1, B2 ভিসা যে স্ট্যাটাস থাকে সেটি তারা হারিয়ে ফেলবেন, এটি বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে। আজ মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি নিউ ইয়র্কের হাউজিং আদালতে অত্যন্ত জরুরি মামলাগুলোর নিষ্পত্তি দ্রুত করার লক্ষ্যে একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সমালোচকদের মতে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের অত্যন্ত প্রিয় এই নেতার এটি বাড়িওয়ালা বিরোধী সর্বশেষ পদক্ষেপ আরেকটি। ম্যানহাটন হাউজিং কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ মেয়র মামদানি এই উদ্যোগটি চালুর ঘোষণা দিয়ে বলেন যে উদ্যোগটি আসলে 16 জুলাই থেকে কার্যকর রয়েছে। এটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে প্রায় 1 মাস পর। আজকে মেয়র আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। মেয়র মামদানি সাংবাদিকদের আজকে বলেছেন যে সবচেয়ে শোচনীয় পরিস্থিতিতে বসবাসকারী মানুষজনকে নিয়মিতভাবে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস অপেক্ষা করতে হয় মামলা শুনানির জন্য, কোন সিদ্ধান্তের জন্য, জরুরি মেরামতের কাজ শেষ হওয়ার জন্য এবং
নিজেদের পরিস্থিতির উন্নতির জন্য আজ আমরা তা অবসানের লক্ষ্যে, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি প্রশাসনের পক্ষ থেকে তা অবসানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের প্রশাসনিক বিচারক মাননীয় বিচারপতি শাহাবুদ্দিন আলীর এক আদেশের আওতায় প্রবর্তিত এই কর্মসূচিটি এমন সব আবাসন সংক্রান্ত, অর্থাৎ রিয়েল এস্টেট সংক্রান্ত, হাউজিং সংক্রান্ত মামলার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে, যা কোনো ভবনের সাময়িক বা বিল্ডিং ওয়াইড অবস্থার সাথে সম্পর্কিত। অর্থাৎ হাউজিং কোর্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যেই ভবনের নামে মামলা করা হচ্ছে সেই ভবনের সার্বিক এবং সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে। তবে যেসব শর্তের কারণে একটি মামলা দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় চলে আসবে, যেটাকে বলা ফাস্ট ট্র্যাক, সেটা সেইটা চলে আসবে কিংবা যোগ্য বিবেচিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে একটি ভবনের অন্তত 1/3 ইউনিটের ক্ষেত্রে ভবন খালি করার নির্দেশ জারি করা হচ্ছে। কোনো ভবনে যদি 30টি অ্যাপার্টমেন্ট থাকে, সেখানে যদি 1/3 অর্থাৎ 10টি খালি করার আদেশ দেওয়া হয়ে থাকে মালিকদের পক্ষ থেকে, তাহলেও সেটি এই ফাস্ট ট্র্যাক মামলার আওতায় চলে আসবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তাপ, হিট, গরম পানি বা অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবার অভাবের কারণে সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে 1/3 বা তার বেশি আবাসন ইউনিটের বিরুদ্ধে অবিলম্বে বিপজ্জনক হিসাবে চিহ্নিত অমীমাংসিত লঙ্ঘনের ওপেন ভায়োলেশনের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, এবং একটি ভবনের বা ভবনের কোনো অংশের সবকটি লিফটই অচল রয়েছে, আর তেমন সেই ভবনগুলিও জরুরি ভিত্তিতে ফাস্ট ট্র্যাক মামলায় বিবেচিত হবে। নিউ ইয়র্ক সিটি হল এই কর্মসূচিকে মেয়রের কর্মপরিকল্পনার সাথে সংযুক্ত করে বলেছেন যে এটি অবহেলাকারী বাড়িওয়ালাদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে মামদানি প্রশাসনের প্রচেষ্টাকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে। নিউ ইয়র্কের স্মল প্রপার্টি ওনার্স নামক অ্যাডভোকেসি বা অধিকার সুরক্ষা সংগঠনের প্রেসিডেন্ট অ্যান কোরচাক আজকে দ্রুত বিচার প্রক্রিয়ার এই আদালত কর্মসূচি, অর্থাৎ মেয়রের গৃহীত ফাস্ট ট্র্যাক নিষ্পত্তির আদালতের মামলা নিষ্পত্তির কর্মসূচিকে বাড়িওয়ালা বিরোধী মেয়রের সেই পুরনো আচরণের পুনরাবৃত্তি বলে তীব্র সমালোচনা করেছেন। আজকে শেষ করছি, একটু আগে তাহের যেটি বলেছিলেন যে আমেরিকার কান্ট্রি মিউজিক শিল্পী ও সাংস্কৃতিক আইকন হিসেবে সারা বিশ্বব্যাপী যিনি সমাদৃত পরিচিত, সেই ডলি পার্টন ক্যান্সারে আক্রান্ত হয়ে সংক্ষিপ্ত রোগ ভোগের পর 80 বছর বয়সে আজ মৃত্যুবরণ করেছেন। ঝলমলে পোশাক ও সোনালী ফুলা চুলের সাজে তিনি সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র তারকা, সমাজসেবী এবং অপ্রত্যাশিত এক নারীবাদী আইকন হিসেবে আমেরিকার জনজীবনে অনন্য স্থান করে নিয়েছিলেন। তার কর্মজীবনে রয়েছে 11টি গ্র্যামি পুরস্কার, 3টি এমি পুরস্কার, 50টি অ্যালবাম, 34টি শীর্ষ 10-এর তালিকায় থাকা অ্যালবাম, 25টি সিঙ্গেল 1 নম্বর সিঙ্গেল, 25টি তার সিঙ্গেল 1 নম্বর হয়েছিল, এবং 100 মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে ডলি প্যাটনের। তবে প্যাটনের দাতব্য কার্যক্রম, অর্থাৎ ফিলান্থ্রপিক যে কার্যক্রম, সেবামূলক যে কার্যক্রম, তার অর্জনের ইতিহাসে সমান। অর্থাৎ তিনি যা অর্জন করেছেন দাতব্য হিসাবে, ফিলান্থ্রপ হিসাবে, জনসেবা হিসাবে, মানব সেবা হিসাবে তা বিলিয়ে দিয়েছেন। হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ অংশ তার এই মানব সেবা কর্মসূচিটি। ডলি পার্টন তার জীবের দশায় বিভিন্ন জনহিতকর কাজে $500 মিলিয়ন বেশি অর্থ দান করেছেন এই শিল্পী, এবং এর একটি বড় অংশই ব্যয় হয়েছে পূর্ব টেনেসির বিভিন্ন প্রয়োজনে। 2016 সালে দাবানলে ঘরবাড়ি হারানো সেই সেরিয়ার কাউন্টির পরিবারগুলোকে তিনি $12.5 মিলিয়ন সহায়তা দিয়েছিলেন। এর 8 বছর পর মাউন্টেন ওয়েজ ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে তিনি পূর্ব টেনেসিতে হ্যারিকেন পরবর্তী বন্যা শিকারে মানুষদের জন্য $1 মিলিয়ন অনুদান দিয়েছিলেন। বন্যা পরিস্থিতি নিয়ে পার্টন বলেছিলেন, অনেকেই এমন চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন এবং মানুষের এই দুর্ভোগ আমি সহ্য করতে পারি না। এরা বিশেষ মানুষ, এরা আমারই আপন জন। এখনকার সবাই আমার মতোই পাহাড়ের কোলে বেড়ে উঠেছে, আর এখানকার পরিস্থিতি দেখে আমার হৃদয় ভেঙে গেছে। এর পাশাপাশি কোভিড-19 সময়
টিকা গবেষণা সহায়তায় জন্য ভ্যান্ডারবিল্টকে তিনি দেওয়া $1 মিলিয়ন কথা বলাই বাহুল্য, কিংবা তার দান করা লক্ষ লক্ষ বইয়ের কথাও উল্লেখ করা যায়। আজ মঙ্গলবার প্রয়াত ডলি পাটন, যাকে প্রেসিডেন্ট সর্বকালের অন্যতম সেরা কান্ট্রি সঙ্গীত শিল্পী ও তারকা হিসাবে একজন ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন, তার সম্মানে আগামী এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন মীর চৌধুরী, জাহিদ মিন্টু এবং সৈয়দ আলামিন রাসেল। এবং নাজমুল হাসান, আপনি জানেন যে ফুবানা সম্মেলন হচ্ছে, ফুবানা সম্মেলন নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো। আবার জাহিদ মিন্টু, আপনার কাছে একটু যাই প্রথমে। জাহিদ মিন্টু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনার ভিডিও অফ হয়ে আছে। চেষ্টা করতেছি, একটু অফ লিমিট আছে, ওই জন্যই। আচ্ছা, যাই হোক, আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে বাংলাদেশি যে আপনার রাজু, যিনি শনিবার ইউসুফ রাজু যিনি মারা গেছেন, তার জানাজা এবং তার পরিবারকে নিয়ে আপনারা কি চিন্তা করছেন? জি, আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদে মাগরিব আমরা বাংলাদেশ মুসলিম সেন্টার ব্রুকলিন 5 কটলিয়া রোড, ব্রুকলিন, কর্নার অফ কটলিয়া অ্যান্ড ম্যাকডোনাল্ড, ওখানে ইনশাআল্লাহ ওনার জানাজা হবে, জানাজা দেওয়া হবে ইনশাআল্লাহ মাগরিবের পরেই। এবং আগামী শুক্রবার ইনশাআল্লাহ রাত্রের এমিরেটসের ফ্লাইটে উনি বাংলাদেশে যাবেন। বাংলাদেশের সময় রোববারে বাংলাদেশে পৌঁছবেন, বাংলাদেশের রোববারে সকালবেলা ইনশাআল্লাহ। সো ওনার পরিবার তো আপনি জানেন যে আসলে এক ধরনের অসহায় অবস্থার মধ্যে আছে। সো আমাদের কমিউনিটি কিভাবে হেল্প করছে পরিবারকে, এনি আইডিয়া? এটা আসলেই যেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে বিভিন্নভাবেই ফান্ড রাইজিং করার চেষ্টা করা হচ্ছে। একটা গো ফান্ড করা হয়েছে, এবং কি আগামী শুক্রবারে জুমার পরে ব্রুকলিনের যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে কিছু ফান্ড রাইজিং করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা যেই মানে যে ফান্ড রাইজিংগুলো আমরা আমাদের তত্ত্বাবধানে করব বা আমরা করার চেষ্টা করতেছি, সেগুলো আমরা একসাথে হয়ে কোন মসজিদ থেকে বা কোন খাতে কত টাকা আসছে আমরা সেটার একটা হিসাব করব, এবং হিসাব করে আমরা টাকাটা ওনার ফ্যামিলির কাছে ডাইরেক্ট পৌঁছানোর জন্য আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিচ্ছি। ওনার ফ্যামিলির সাথে কথা হয়েছে, ওনার ওয়াইফের সাথে কথা হয়েছে, ওনার ওয়াইফের অ্যাকাউন্ট নাম্বার এবং কি সকল ইনফরমেশন আনা হয়েছে। আপনারা জানেন ওনার 2টা বাচ্চা আছে, একটা হচ্ছে 12 বছর, একটা সম্ভবত যত সম্ভব 3 বছর। ফ্যামিলিটা খুবই জর্জরিত অবস্থায়, বাট আপাততের জন্য আমরা বৃহত্তর নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওনার লাশটাকে বাংলাদেশে পৌঁছানো। তো টাকা পয়সা কোথা থেকে আসবে বা আসবে না সেটা আমাদের প্রায়োরিটি না, আমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা ওনাকে যেভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি ওনার ফ্যামিলির কাছে, আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছি। সো ওনার লাশ প্রেরণের যে খরচটা সেটা কারা বহন করছে আপনার? আপাতত জন্য কারা বহন করছে এটা কোনো প্রশ্ন না। আপাতত জন্য লাশটা বাংলাদেশে নেওয়াটাই হচ্ছে মূল বিষয়, এবং ওটা নিয়ে নোয়াখালী সোসাইটি কাজ করতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন কমিউনিটির কাছে কোনো অ্যাপিল আছে আপনাদের পক্ষ থেকে? কমিউনিটির কাছে আপিল হচ্ছে আসলেই যেহেতু বিভিন্নভাবে ফান্ড রাইজিং হচ্ছে, আপনারা যেখানে যে অবস্থায় পারেন সামিল হবেন, আর ফ্যামিলিকে দোয়াতে সামিল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যারা কমিউনিটিতে আসি বা কমিউনিটিতে বাস করি, কাজ করি, আমরা ঐক্যবদ্ধ থাকাটা আমাদের দল মত নির্বিশেষে, এবং কি কে কোথায়কার সকল ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধ থাকাটা আমাদের জন্য অনেক জরুরি। সেটা শুধু এটাকে কেন্দ্র করে না, সেটা আমাদের আগামী দিনে যে বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশই আমরা যারা এখানে বাস করি তারা নিউ ইয়র্কে কিভাবে রিপ্রেজেন্টেটিভ হবেন সেটাও ইম্পর্টেন্ট। ওই জন্য আমাদের ঐক্যবদ্ধতা আমাদের জন্য অনেক জরুরি। সো আপনি জানেন যে আজকে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে সে ওই ঘটনার জন্য রাজুর হত্যাকাণ্ড এবং ব্রঙ্কসে সে আরেকটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ব্যাপারে কি আমাদের কমিউনিটির পক্ষ থেকে বা এনওয়াইপিডির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কারোর সাথে? এটা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে, যদিও বিষয়টা হয়তো শুনতে একটু সাউন্ড অড, বাট নিউ ইয়র্ক সিটি এবং কি যে এরিয়াতে এই বিষয়টা হচ্ছে ওই এরিয়ার জন্য এটা নর্মাল একটা সিচুয়েশন। আর নিউ ইয়র্ক সিটিতে এবং আমেরিকার অন্যান্য সিটিগুলোতেই এই সিচুয়েশনগুলো আসলে প্রায় হয়ে থাকে। আনফর্চুনেটলি আমাদের একজন লোক এটার ভিতরে পড়ে গেছেন, এবং আপনারা জানেন যেই দিন ওনাকে মারা হয়েছে ওই দিন রাত্রে সেম টাইমে আবার ইন্ডিয়ান কমিউনিটির একজন লোককেও সে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তা আসলেই যাকে আমি মনে করি আমার সাথে যখন 66% যারা মানে লোকাল যে কমিউনিটি যে পেশেন্ট ওদের সাথে যখন কথা হয়েছে,
জি। ওরা বলতেছে মানে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং কি নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে মেয়র অফিসের সাথে যোগাযোগ হয়েছে, মেয়র অফিস এটা নিয়ে কাজ করতেছে। ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করতেছে যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে আইনের আওতা আনার জন্য। আর যেহেতু আইনের বিষয়টা আসলে এটা তো আমাদের নলেজের মানে ইয়ের বাইরে, আমাদের আয়ত্তের বাইরে, সুতরাং আমরা অপেক্ষা করতে হবে যে ইনভেস্টিগেশনে কি আসে এবং কি আইনের আওতা যেটা যে বিষয়টা হবে সেটার জন্য আমরা অপেক্ষা করতে হবে আর কি। থ্যাংক ইউ জনাব জাহিদ মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। সো জানাজা হবে বৃহস্পতিবার বাদ মাগরিব, রাইট? জি ইনশাআল্লাহ। বাংলাদেশ মুসলিম সেন্টার যেটা কুটালিয়া রোডে যেটা অবস্থিত। 105 কটলিও রোড, কর্নার অফ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এবং কি কটলিও, বাদে মাগরিব। আমরা ইনশাআল্লাহ মাগরিবের আগেই বোর্ডে চলে আসবে ওখানে এবং কি আমরা থাকবো। যারা ইনশাআল্লাহ জানাজাতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। নিউ ইয়র্ক সিটির বিভিন্ন অফিসিয়ালরা আসবে। আমরা আশা করতেছি জানাজা শেষে ইনশাআল্লাহ ওনাকে ফিনারেল হোমে নিয়ে যাওয়া হবে এবং শুক্রবারে ওনার ফ্লাইট কনফার্ম করা হয়েছে। শুক্রবার রাত্রে এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশে যাবেন। রাইট। সো হত্যাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তার ছবি এনওয়াইপিডি আজকে রিলিজ করেছে। আমরা ছবিটা একটু দেখে নেই, তাহলে সবার সুবিধা হবে, এবং কেউ যদি তার সম্পর্কে জানেন তাহলে পুলিশ ডিপার্টমেন্টকে জানাতে পারেন। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশি মোহাম্মদ ইউসুফ রাজুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছে এনওয়াইপিডি। পুলিশের দাবি, একই ব্যক্তি 2 দিন পর ব্রঙ্কসের একটি ডেলিতে ঢুকে আরেক ব্যক্তিকে গুলি করে অর্থ লুট করে পালিয়েছেন। সন্দেহভাজনের নাম জেসুস অ্যাকোস্টা। ব্রঙ্কসের বাসিন্দা 31 বছর বয়সী অ্যাকোস্টার উচ্চতা প্রায় 5 ফুট 11 ইঞ্চি এবং ওজন প্রায় 175 পাউন্ড। তার হাতে ব্রঙ্কস এবং বাঁ হাতের নিচের অংশে ববি লেখা ট্যাটু রয়েছে। পুলিশ তাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে। গত 23 আগস্ট রাত 12টার দিকে ব্রুকলিনের ব্রাউন্সভিল এলাকার আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় গুলি চালানো হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হন 44 বছর বয়সী মোহাম্মদ ইউসুফ রাজু। তার সহকর্মী 39 বছর বয়সী মোহাম্মদ রাসেল পায়ে গুলিবিদ্ধ হন। দুজনকে হাসপাতালে নেওয়ার পর রাজুকে মৃত ঘোষণা করা হয়। মাত্র 3 বছর আগে স্ত্রী ও 2 মেয়েকে বাংলাদেশে রেখে যুক্তরাষ্ট্রে এসেছিলেন রাজু। পুলিশ জানিয়েছে, নজরদারি ক্যামেরার ভিডিও ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অ্যাকোস্টাকে শনাক্ত করা হয়েছে। এর 2 দিন পর ব্রঙ্কসের 149 গ্রিল্যান্ড ডেলিতে অস্ত্র হাতে ঢুকে 33 বছর বয়সী এক ব্যক্তিকে একাধিক গুলি করা হয়। গুলিতে ওই ব্যক্তির বুক ও ডান হাতে আঘাত লাগে। এরপর বন্দুকধারী ক্যাশ রেজিস্টার থেকে অর্থ নিয়ে পালিয়ে যান। আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। ইউনাইটেড বোডেগাস অফ আমেরিকা সন্দেহভাজনকে গ্রেফতার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য $5000 পুরস্কার ঘোষণা করেছে। জেসুস অ্যাকোস্টাকে এখনও গ্রেফতার করা হয়নি। তাকে দেখলে সরাসরি কাছে না গিয়ে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি। তথ্য দিতে যোগাযোগ করা যাবে ক্রাইম স্টপার্সের 1800-577 টিপস নাম্বারে। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। সো আমার মনে হয় যে বিশেষ তাকে দেখা গেছে যে সন্দেহভাজন ঘাতক, তাকে দেখা গেছে, এবং কেউ যদি তার সম্পর্কে জানেন তাহলে এনওয়াইপিডির কে জানানোর জন্য আবেদন বা আহ্বান জানানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এই রিপোর্টের জন্য। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, বাট থ্যাংকস আপনাকে সময় দেওয়ার জন্য জাহিদ মিন্টু। জি ধন্যবাদ, এবং কি কমিউনিটির সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা, যারা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিয়েছেন, ফ্যামিলির প্রতি অনেক সাপোর্ট দিয়েছেন, এবং কি আমরা আশা করব আগামী দিনে আমরা কমিউনিটির সবাই ঐক্যবদ্ধ হয়ে বাকি কাজগুলো করতে পারবো। ধন্যবাদ সকলকে। জি থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মির ভাই, আপনার কাছে আসতেছি আমি, বাট একটু 2টা মিনিট সময় দেন। আমরা একটু সৈয়দ আলমিন রাসেলের সাথে কথা বলে নিই। সৈয়দ আলমিন রাসেল, আপনি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। সৈয়দ আলমিন রাসেল, আপনার কাছে জানতে চাই যে আমাদের মির ভাই আছেন, আমি আছি, আমরা সবাই আছি, আমরা অনেকেই বিভিন্ন ধরনের মেডিকেশনে আমরা আমাদের ফর্স করা আছে যে মেডিকেশন নিতে হবে। আমি জানি না মির ভাই, এমনি জাস্ট ইন জেনারেল বলতে, যেহেতু আপনি নেন না, বাট অনেকেই আছে নেন, রাইট? সো এই যে আপনার মেডিকেশনের যে ব্যাপারটা, এই মেডিকেশন অনেকে ভুলে যায়। যেমন ধরেন অনেকেই আছে মেডিকেশন কোন সময় নেবে, আজকে নেবে কি না মনে থাকে না, দেখা গেল 2 দিন পর হঠাৎ মনে পড়ছে আমি তো মেডিকেশন নেই, এবং এতে দেখা যায় যে আলটিমেটলি এটার কনসিকুয়েন্স খুব খারাপ হয়। এ ব্যাপারে একটি অ্যাপস আপনারা মানে তৈরি করার উদ্যোগ নিয়েছেন। একটু বলবেন যে এই অ্যাপসের কী কী জিনিস থাকবে এর মধ্যে, তার ফিচার কি থাকবে এবং কিভাবে এটা পাওয়া যাবে? ধন্যবাদ
টাইম টেলিভিশনের সকল দর্শক এবং আমার শ্রদ্ধেয় প্যানেলিস্ট যারা আছেন, আমি যাওয়ার আগে, আপনার কোশ্চেনে যাওয়ার আগে আমি জাহিদ মিন্টু ভাইয়ের একটা কথা আসলে আমি আনতে চাচ্ছি, সেটা হলো যে কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে থাকা যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, বিশেষ করে আজকাল বা সামনের দিনগুলোর জন্য আর কি। তো এটা নিয়ে আসলে আপনারা যারা আছেন মিডিয়া ব্যক্তিত্ব, তারাও একটা বড় ভূমিকা রাখতে পারেন যে কিভাবে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা যায়, ঐক্যবদ্ধ রাখা যায়, এবং কমিউনিটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, স্পেশালি বিপদে আপদে, হ্যাঁ, এটা আর কি। তো ধন্যবাদ তাহের ভাই। যে জিনিসটা আপনি বলছিলেন সেটা হলো যে আমরা একটা অ্যাপ আসলে তৈরি করছি, যে অ্যাপটা আপনার মেডিকেশন রিমাইন্ডার হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো দেখা যায় কি যে আমরা বিশেষ করে আমাদের বয়স্ক যারা আছেন, বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন, তারা ওষুধটা খেতে ভুলে যান। হ্যাঁ, যে আমি আমার কর্মব্যস্ততার কারণে যে আমি হয়তো আমার বাবার বা মায়ের ওষুধটা ঠিক মতো খেলেন কিনা এটা আমি আসলে জানতে পারি না অনেক সময়। তো এবং আপনার সিভিয়ার কিছু বিষয় ঘটে যায় আমাদের কমিউনিটিতে ঠিক মতো ওষুধ না নেওয়ার কারণে, আমরা জানি। হ্যাঁ, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল মেডিকেশন খাচ্ছেন, হার্টের মেডিকেশন খাচ্ছেন, হ্যাঁ, তো তাদের জন্য একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এবং গত কিছুদিন ধরে আমরা সেটা দেখেছি আমাদের কমিউনিটিতে। তো যেহেতু আমি হেলথ কেয়ারের সঙ্গে কাজ করি, এই জন্যই বেসিক্যালি আমার এই মাথায় এটা আসছে আর কি বেশ কিছুদিন ধরে। তারপরে আমি একটা টিম তৈরি করি, যে টিমটা ইয়াং বাংলাদেশি প্রফেশনাল যারা মালয়েশিয়াতে আছে কাজ করছে আর কি। হ্যাঁ, যে আমরা লিডে আছে বাংলাদেশি ইয়থ যারা আইটিতে কাজ করে এরা। তো অ্যাপটা আসলে কাজ করবে যে আপনি মনে করেন যে আমি ওষুধ খাচ্ছি, দিনে 3টা ওষুধ খাচ্ছি, ফর এক্সাম্পল আপনার মেটোপ্রোলল, মেটফরমিন, হ্যাঁ, জারিয়েন্স, ফর এক্সাম্পল ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি আমি। তো আপনার হয়তো আমি 30টা কাউন্ট আছে, 30টা পিল আছে, তো আমি সকালে খাচ্ছি এবং বিকালে খাচ্ছি। তো আমি যখন ওষুধ খাওয়ার টাইমটা হবে, আমি যখন টাইমটা সেট করে রাখবো, তখন কি হবে যে মেডিকেশনের টাইম আমাকে একটা অ্যালার্ম দিয়ে বলবে যে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, এবং সে আমাকে একটা শো করবে যে আমার কোন কোন মেডিকেশন এখন খেতে হবে। সেম টাইমে আপনার হয়তো আমার ছেলে বা মেয়ের কাছে বা আমার যে কেয়ার গিভার আছে তার কাছেও একটা মেসেজ যাবে যে আমাকে এই এই মেডিকেশনগুলোর টাইম হয়ে গেছে। এবং যদি আমি কোনো কারণে মেডিকেশনটা আপনার না নিই, ওষুধটা যদি আমি না খাই, পিলটা না খাই, তাহলে কি হবে যে ওখানে একটা রেড সিগন্যাল সাইন করবে, এবং ওষুধের যে কাউন্ট যেটা আছে, ফর এক্সাম্পল 30টা যে আমার পিল আছে, আমি যদি এখন আমি খেলাম তখন একটা ওটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনার একটা মেসেজ যাবে আমার ফ্যামিলি মেম্বারের কাছে যে আমি তো 3টার মধ্যে 2টো খাইনি বা কোনো মেডিকেশনই আমি নেই নাই। এই মেসেজটা তো আমার কেয়ার গিভারের কাছে বা ফ্যামিলি মেম্বারের কাছে চলে যাবে। অ্যাপটা বেসিক্যালি এভাবেই কাজ করবে। এর পাশাপাশি অ্যাপে আপনার ডাক্তারের সাথে একটা কানেকশন থাকবে, যে যার আপনার তার ব্লাড ওয়ার্ক রিপোর্টটা সে দেখতে পাবে সরাসরি তার অ্যাপের মাধ্যমে। হ্যাঁ, তার বাসায় বসে মোবাইল ফোনে দেখতে পাবে, ভেরি সিম্পল ওয়েতে থাকবে। আপনার যখন তার মেডিকেশনের রিফিলের টাইম হয়ে যায়, হ্যাঁ, যে তখন সে নিজেই ফার্মেসির সঙ্গে যোগাযোগ করে বা ডক্টরের সঙ্গে কথা বলে সে নতুন প্রেসক্রিপশন অথবা রিফিলের বিষয়ে ডক্টরের সঙ্গে কথা বলতে পারবে। তার যখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের টাইম হবে, এভরি 3 মান্থসের, বা ব্লাড ওয়ার্কের টাইম হবে, কোনো ইমেজিং এর টাইম হবে, তখন সে অ্যাপের মাধ্যমে তাকে একটা নোটিফাই করা হবে। তো সেলফ ম্যানেজমেন্ট হয়ে যাবে তার টোটাল আপনার কি বলে মেডিকেল ট্রিটমেন্টটা। হ্যাঁ, মেডিকেশন থেকে তার ট্রিটমেন্টের যে বিষয়গুলো আছে ছোট ছোট, এই বিষয়গুলো সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে আর কি। যে আমাদের কর্মব্যস্ততা, যারা আমরা ফ্যামিলিকে সময় দিতে পারছি না, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা বিশেষ করে তাদের জন্য এটা উপকার হবে। এর পাশাপাশি আমরা যারা আছি আমাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ওষুধটা খেতে ভুলে যাই, অথবা খেলাম কিনা সেটা মনে থাকে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমি আপনার নোটিফাই হব, আমি ট্র্যাক রাখতে পারবো। হ্যাঁ, এভাবে অ্যাপগুলো কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। এটা কবে নাগাদ আসতে পারে? এটা তার ভাই এখন আপনার টিম কাজ করছে, আমাদের পুরো অ্যাপের স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হলো যে আপনার সিকিউরিটি নিয়ে, হ্যাঁ, সিকিউরিটি নিয়ে কাজ হচ্ছে, যেটা হিপা ল যেগুলি আছে সেটা নিয়ে কাজ হচ্ছে, এবং এটার পারমিশন পেয়ে গেলে এটা আপনার কাজ শুরু করে So, দেবে। এটা কি অ্যান্ড্রয়েড এন্ড অ্যাপল দুটোতেই হ্যাঁ, দুটোতেই হবে এই অ্যাপটা। দুটোতেই এবং হবে, right? এবং খুবই আপনার কি বলে আপনার ইউজার ফ্রেন্ডলি হবে একদম। মানে যারা মোবাইলে, আমাদের অনেক বাবা মা কিন্তু এখন কি হয় যে মোবাইলে কোনো তো কলটা রিসিভ করেন অ্যাট লিস্ট, তাই না? তো
ওই ঠিক একইভাবে আপনার এবং আরেকটা বিষয় হলো কি যে যদি আপনার কেউ আপনার নেটওয়ার্কের বাইরে থাকে, ইন্টারনেটের বাইরে থাকে, তাহলেও কিন্তু অফলাইনে কিন্তু অ্যাপটা কাজ করবে। সুতরাং আপনার যে তার কোনো মিসিং হওয়ার মানে সুযোগটা থাকছে না, যে সে ওষুধটা খেলো না, আমি এখন ইন্টারনেটের বাইরে আছি, কোনো কারণে নেটওয়ার্কের বাইরে আছি, আমি এটা বুঝতে পারলাম না, সেটা হবে না, নোটিফাই। এটা কি আপনার ফ্রি অ্যাপ হবে না কোনো পেমেন্ট লাগবে? ওয়েল, আপনার একটা সার্টেন অ্যাপটা বেসিক্যালি একটা সার্টেন জায়গা পর্যন্ত ফ্রি থাকবে, হ্যাঁ, তারপরে একদম নামমাত্র আপনার হয়তো তাকে পে করতে হবে। এটা এখনো আপনার ডিসিশনের পর্যায়ে আসে না, তবে পুরো আপনার স্ক্রিপ্ট সহ পুরো ডাউনলোডটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং একটা নির্দিষ্ট জায়গা, যেমন আমরা যে অ্যাপগুলো আমরা দেখি, ফর এক্সাম্পল আপনার কি বলে এটাকে, যে আজানের অ্যাপগুলো দেখি আমরা, তাই না, অনেকগুলো অ্যাপ আছে, অ্যাপগুলো কিন্তু পুরোপুরি ফ্রি না, কিন্তু আপনার একটা সার্টেন পর্যায় পর্যন্ত আমরা দেখতে পারি। তো এমন হতে পারে যে পুরো অ্যাপটা তারা ফ্রি পাচ্ছে, হ্যাঁ, এটা আপনার শুধুমাত্র যে যদি ডাক্তারদের আপনার কোনো পাবলিকেশন বা অ্যাডগুলি থাকে সেটা হয়তো পেইড হতে পারে, ঠিক এভাবে হতে পারে আর কি, এখন এটা মানে ডিসিশন হয়নি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড হোপ উই আর উইশিং অল দ্য বেস্ট, যে আমরা এই কমিউনিটির কল্যাণে এই ধরনের একটি উদ্যোগ, আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং আমার মনে হয় অনেকেই তাতে উপকৃত হবেন। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি যুক্ত হয়েছেন। মির চৌধুরী, আপনার কাছে যাই একটু, আলামিন রাসেল ভাই আপনিও থাকেন, আপনি অনেকদিন থেকে জানেন, যদি নাজমুল ভাই আপনি তো আসেন দেখতে পাচ্ছি, যদি আপনি জয়েন করেন আমরা খুব খুশি হব, যে আর মাত্র কয়েকদিন ফোবানা সম্মেলন শুরু হবে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম, গত 2-3 বছর থেকে প্রবণতাটা লক্ষণীয়, বাট এইবার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি এই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা, যে একটা ফোবানা সম্মেলন হবে, এই সম্মেলনকে কেন্দ্র করে অন্যান্য সময় আমরা দেখতাম যে আপনার সংবাদ সম্মেলন, বিজ্ঞাপন, বড় বড় আপনার কর্মসূচি, বিভিন্ন জনের বিবৃতি, কারা আসবেন না আসবেন, এই ধরনের মানে প্রতিদিন দেখা যেত বিভিন্ন ধরনের পাবলিসিটির ব্যাপার থাকতো, একটা হুলস্থুল সুরগুল থাকতো এই কমিটির মধ্যে। কিন্তু এইবার যে ফোবানার সম্মেলনগুলো হচ্ছে, কোনোটারই কোনো পাবলিসিটি বা কোনো ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি না। মির চৌধুরী, আপনি তো আমার মনে হয় যে ফোবানার অন্যতম একজন ফাউন্ডিং মেম্বার, হাউ ইউ আর ফিলিং অ্যাবাউট দিস? ধন্যবাদ তাহির ভাই, আপনাকে, নাজমুল ভাই, ইব্রাহিম ভাই, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আর যে ভাই এখানে জয়েন করেছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। আমার মনে হয় যে আপনারা যারা এখানে জয়েন করেছেন তারা অনেকে আমার ফোবানা এবং আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন। আমি তো সেই অলমোস্ট জন্মলগ্ন থেকে ফোবানাতে ছিলাম, কিন্তু 2022 সাল থেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি আর ফোবানাতে নাই, এবং ফোবানাতে আমি আছি কিন্তু ফোবানাতে আমি জয়েন করি না। তো আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমার যে অবজারভেশন, সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরাও যখন ফোবানা করতাম এবং অত্যন্ত জৌলুসভাবে এবং অনেকগুলো সংগঠনের সমন্বয়ে যখন আমরা করতাম, তখনও কিন্তু পাশাপাশি আরেকটা ফোবানা আমাদের পাশাপাশি প্যারালালি হতো। তো তারপরেও কিন্তু একটা দীর্ঘ সময় ফোবানা মাত্র সবাই বলতো যে দুটা ফোবানা, বা আমরা কিন্তু সবসময় মনে করতাম যে আমরাই হচ্ছে ফোবানা, আমরাই মূল ফোবানা, আর কেউ ফোবানা নাই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের যে পরিবার, সেই পরিবাররাও কিন্তু আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের পরিবারের অনেক আপন লোকেরা 2022 সালে সেই পরিবার থেকে বের হয়ে গিয়ে আবার তারাও নিজেরা ফোবানা ঘোষণা করলো, অল্প সংখ্যক লোক। এবং তার পরবর্তী পর্যায়ে আরো 1-2 বছর পরে যারা এই পরিবার থেকে চলে গেছে, ঠিক তাদের ভিতরে আবার বিভক্তি হয়ে আবার আরেকটা পরিবার হয়ে গেছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি যারা আমাদের বাংলাদেশি বা সারা বিশ্বে আমাদের বাংলাভাষী যারা আছেন, তাদের কাছে কিন্তু এটা খুব একটা লজ্জাজনক এবং হাস্যজনক একটা ঘটনা দিনের পর দিন হচ্ছে। আসলে ফোবানা যে ঐতিহ্য, যে এই ফোবানার জন্য যে একসময় সারা বছর যে মানুষ যে ধরনের আগ্রহ করে এই ফোবানাতে জয়েন করার জন্য সবসময় একটা তাদের একটা আকর্ষণ ছিল, একটা সবসময় যাতে একটা খুশি খুশি ভাব ছিল, আমার মনে হয় সেই জৌলুসটা ফোবানাটা থেকে চলে গেছে। এবং বর্তমানে যারা অ্যাকচুয়ালি ফোবানা যারা করছেন, তারাও মনে হচ্ছে যে এক ধরনের জোড়াতালি দিয়ে যে এই বছরের এই দিনটাতে ফোবানা হবে, সেখানে আমরা একটা ফোবানা করব, কে আসলো, কে গেল, আর কতজন লোক হলো, কারা হলো। আমার মনে হয় সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এখন মনে হয় ঠিক ওই ধরনের ফোবানা হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ফোবানাতে আমি বিশ্বাসী। আমি যে ফোবানাটাকে আমার ফোবানা বলি, লস এঞ্জেলেসের যে ফোবানা, সেটা এখনো জৌলসভাবে তারা অনেক বড় করে, অনেক সুন্দর করে, অনেক অপারেটিং প্রসিডিউরকে ফলো করে তারা সেই ফোবানাটাকে করে। কিন্তু ওই যে বললাম যে এখন সেই আগের মতো যেহেতু কম্পিটিশন নাই,
আমাদের যুগে তাহের ভাই আমরা সারা বছর এটাকে নিয়ে সংগঠিত করতাম। আমরা বিভিন্ন ধরনের মিডিয়াতে প্রতিনিয়ত আমাদের সমস্ত আপডেটগুলো দিতাম, আমরা পত্রপত্রিকায় অ্যাড দিতাম, তারপর আমরা টেলিভিশনে বিভিন্ন ইন্টারভিউতে যেতাম, বিভিন্ন স্টেটে গিয়ে সাধারণ মানুষদের সাথে আমাদের একটা ইন্টারাকশন করতাম যে কিভাবে আমাদের ফোবানাতে আনা যায়। আমার মনে হয় এই জিনিসগুলো এখন সচরাচর দেখা যায় না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যে বিভক্তির যে ফোবানা, সেই বিভক্তির ফোবানাতে সাধারণ মানুষ কিন্তু সমস্ত আকর্ষণ হারিয়েছে। আমার মনে হয় না মানুষের সেই ধরনের ঠিক আগের মতো আকর্ষণ আছে। সেই সুতরাং যারা এই জিনিসটা করছে, যেহেতু তারা আমি জানি না কতটুকু অর্থনৈতিক সাপোর্ট পায় এবং মানুষের সমর্থন পাচ্ছে, সুতরাং তারা এই যে সবার ভিতরে যে একটা ইগো, যে ইগোকে নিয়ে এই ফোবানাটাকে এত বিভক্ত করা হয়েছে, শুধু তারাও মনে করে যে বছরের শেষ সময় কোনো না কোনোভাবে 50, 100, 200, 500, 1000 লোকজনকে নিয়ে একটা অনুষ্ঠান করলেই তো ফোবান হয়ে যাচ্ছে। সুতরাং এর বাইরে আমার মনে হয় না তারা অন্য কোনো প্রচার চায়, অন্য কোনোভাবে কারোর আকর্ষণ চায় বা অন্য কোনোভাবে সংগঠিত করতে চায়। আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যারাই ফোবানা করছে তাদের সেই আকর্ষণ এবং সেই ইন্টারেস্টগুলো আর নাই, যে অনেক বৃহৎ আকারে সবাইকে নিয়ে সবার মাঝে সংগঠিত করে এবং সারা দুনিয়ার মিডিয়া থেকে শুরু করে সবাইকে জানিয়ে একটা বিরাট ধরনের ফোবানো হবে। আমার মনে হয় সেই ধরনের দৃষ্টি এখন আর তাদের দিকে তাদের নেই। এটাই হচ্ছে আমার পার্সোনাল অবজারভেশন। আই মাইট বি রং। থ্যাংক ইউ। Thank you so much. Thank you, Mr. Abdul Malik Mujahid. Thank you so much for joining with us. And then just we are waiting for Mr. Aziz Bhuiya is going to join, and definitely might be he told me he's going to join within 9:45, and then definitely we'll discuss together. But let me ask one of our Bangladeshi community leader another question. So আপনি যেটা বলছেন যে ফুবানা যে সম্মেলন, এই সম্মেলনে আজকের যে এই অবস্থা আপনি দেখছেন, এই অবস্থা দেখে আপনি কি নিজেকে মানে এটা যে আপনারা তো ফাউন্ডার ছিলেন, আপনাদের যে এই যে জন্ম দেওয়া সন্তান, এই সন্তানের যে অবস্থা, এই বেহাল অবস্থা, এটা থেকে আপনাদের কেমন মনে হয়? তাহের ভাই এই কষ্টটাকে আপনাকে আমি কিভাবে বুঝাবো? 2022 সালে আমার যে পরিবার, সেই পরিবারের আমাদের কিছু যারা ফোবানাতে অ্যাকচুয়ালি চেয়ারম্যান ছিলেন, যাদের ফোবানাতে অনেক ভূমিকা ছিল, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চিন্তা করে আগামী দিনে তাদের ফোবানাতে রোল কি থাকবে শুধুমাত্র তাদের নিজস্ব কিছু চিন্তা করে একটা পরিবারকে যেভাবে ধ্বংস করে তারা বের হয়ে গেছেন। এবং আমাদের যেটা আমরা যারা আজকে 4-5 জন আমরা এক্স চেয়ারম্যান, স্পেশালি আমরা নিউ জার্সিতে আমরা যারা আছি, আমরা নিউ জার্সিতে প্রায় 3 জন চেয়ারম্যান ফোবানাতে আমরা ছিলাম এবং আমরা 3 জনই কিন্তু এখন আর ফোবানাতে যাই না। আমাদের সেই দুঃখটা যেই পরিবারের এই সদস্যগুলো এত কষ্ট করে ফোবানাকে আপনি এই পর্যায়ে যারা নিয়ে এসছে, তাদের সামান্য স্বার্থটাকে তারা বিসর্জন দিয়ে তারা কিন্তু আজকে ফোবানাটাকে ঠিক এই ধরনের একটা দুর্ভাগ্য অবস্থায় নিয়ে গেছে, যার জন্য আজকে সারা দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে শুনতে হয়, জানতে হয় যে কোন ফোবানা আপনি যাচ্ছেন, কয়টা ফোবানা। আমার নিজের ঘর যারা প্রায় 35-36 বছর ঐক্যবদ্ধভাবে এই ফোবানাটাকে একটা শীর্ষ বিন্দুতে নিয়ে গিয়েছিল, সেই পরিবর্তনতে আপনাকে তারা কিছু সংখ্যক বেড়ে গেল, তার 2 দিন পরে আবার কিছু লোক বেড়ে গেল। তো এটার পিছনে তো আপনাকে অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, অনেক ব্যক্তি স্বার্থ আছে, অনেক পার্সোনাল ক্লাশ আছে, রাজনৈতিক ক্লাশ আছে, সাংগঠনিক ক্লাশ আছে, অনেক কিছু আছে। এগুলো বলতে গেলে তো একটা অনেক লম্বা ইতিহাস। তবে আমি মনে করি যে এই যে ক্ষুদ্র যে গোষ্ঠীটা যারা ফোবানাকে এভাবে ভেঙে চুরে আজকে ফোবানাকে খানখান করেছে, তারা নিন্দিত। সাধারণ মানুষের কাছে তাদের কোনো শ্রদ্ধা নাই, তাদের জন্য কোনো রকম তাদের প্রতি কোনো শ্রদ্ধা সাংগঠনিকভাবে কোথাও নাই। তো সুতরাং আমার যখন নিজের পরিবারটা যখন এই ধরনের অবস্থা, আমি অ্যাকচুয়ালি সেই পরিবারটার সাথে আর সম্পৃক্ত থাকবো না বলে আমি কিন্তু অ্যাকচুয়ালি ফোবানাতে যাই না। তবে আমি আপনার মাধ্যমে আবার আমি জানাতে চাই, আমার ফোবানার কিন্তু আমি যে ফোবানাতে বিশ্বাসী, আমার সেই ফোবানা এখনো আছে। তারা সবচেয়ে বড় সংগঠন, তারাই সবচেয়ে বড় কনভেনশন করে, যেটা এবার লস এঞ্জেলসে ডক্টর জয়নুল আবদিন যেটার কনভেনার, যে কনভেনশনটা হবে, আমি বিশ্বাস করি সেই ফোবানাটা এখনো পর্যন্ত জোলস নিয়ে সবচেয়ে শক্ত অবস্থানে অবস্থান করছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে যেটা একটু আগে বলেছিলাম, ইব্রাহিম চৌধুরী আপনি আছেন, আপনাকে নেব একটু অপেক্ষা করেন, যে ইন্ডিয়ান যে আপনার যে সংগঠনকে বলা হয় একটি চরমপন্থী সংগঠন RSS, রাষ্ট্রীয় সেবক সংঘ, তার প্রধান যিনি মিস্টার মোহন ভাগবত, এই RSS এর বিরুদ্ধে অভিযোগ আছে যে মহাত্মা গান্ধী হত্যার পিছনে তাদের হাত ছিল
এবং এই বাগওয়াত সাহেব উনি আসতেছেন 29 তারিখে। এখানে একটি কনভেনশন হবে সম্ভবত আরএসএসের, এবং এই কনভেনশনে হি ইজ কামিং অ্যাজ এ গেস্ট। এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন তারা একটি বিক্ষোভের আয়োজন করেছে আপনার সম্ভবত মেডিসন স্কয়ার গার্ডেনের সামনে। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। মিস্টার আজিজ ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন এ লিজেন্ডারি Muslim leader, Mr. Abdul Malik Mujahid. We'll discuss just a minute. He will join and then we'll discuss together. ইব্রাহিম চৌধুরী, আপনাকে জানতে চাই যে আজকে তো কোনো সাবজেক্ট নাই, ট্রাম্পকে নিয়ে কিছু আছে নাকি বলার? না, দেশটা ভালো চলছে এবং মানে ইরানের উপর যে হামলা হয়েছিল তার ফলাফল আমরা দেখতেছি। ইরান নামক রাষ্ট্রটা মানে একটা ধ্বংসের দ্বার প্রান্তে। সো আমরা দেশ এটা রাইট ডিরেকশন আছে, এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছে। যদিও ওই যে ফেক মিডিয়াগুলা আপনার কিছুদিন পর পর ট্রাম্পের দোষ নামে যাচ্ছে, ট্রাম্পের পক্ষে নাই, আর রিপাবলিকানরা মানে আর ক্ষমতায় থাকতে পারবে না, এই সমস্ত নেগেটিভ থেকে বেরিয়ে এসে একটা স্বস্তি বিরাজ করতেছে। এবং আপনারা যদি দেখেন এই যে ডেমোক্রেটিক যে সমস্ত স্টেট আছে, নিউ ইয়র্ক সহ অন্যান্য স্টেটে আইন শৃঙ্খলা পরিস্থিতি গুলি হয়ে আমাদের এই ভাই মারা যায়। এইসব বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করেন, তাহলে মানুষ আবার এই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনার গবেষণা করে ডোনাল্ড কিছু বলার চেষ্টা করবেন না, আশা করি। জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলাম সেটা হলো যে আপনি কি দেশ ধ্বংসের পক্ষে না আপনি? জি, বুঝি নাই। আমি বলছি আপনি কি একটি দেশ তার জনগণ ধ্বংসের পক্ষে? দেশ কি হবে? দেশ জনগণের পক্ষে না, কিন্তু যে দেশ আমেরিকাকে থ্রেট করবে 2 দিন পরে ইরানের মতো দেশ, দেশের জনগণ করে, এটা সরকার করে। সরকারের ধ্বংসের পক্ষে না দেশের ধ্বংসের? আমরা দেশের জন্য, আমরা ইরানের লড়াকু জনগণ যারা ইরানের এই স্বৈরাচারী গভর্নমেন্টের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা বিভিন্ন সময় সমর্থন দেওয়ার চেষ্টা করতেছি। এইসবে কাজ হয় নাই। ঠিক আছে, কাজ হয়নি, এখন কাজ হবে। ঠিক আছে। আর এই ফুবানা এগুলা নিয়ে আলোচনা করে সময়টা নষ্ট করেন না। এগুলা সব আমিরা আর মামুরা, উনারা বইলা ছবি তুলবেন, আর এই ছবি তুলে এই ছবি এগুলা আর কেউ দেখে না, উনি আর উনার স্ত্রী আর উনার শালি দেখে। তো এইসব যে আপনারা সময়টা নষ্ট করেন কেন আমি বলি। আর মীর ভাইদের মতো গুরুত্বপূর্ণ মানুষ যারা বড় বড় ফুবানা করছেন, তাদের কয় না এই সময় আপনারা রাত্রেবেলায় 9টার সময় ডায়াবেটিস রুগী উনারা বসে রাখছেন। এই ফুবানা এগুলা নিয়ে এই কথা বলার কোনো সময় একদম অপচয় ছাড়া আর কিছু নাই। এই সমস্ত কাজ লোকজন এরা কি আর কিছু করতে পারবো? এরা এই 5 জন আর 6 জন মিলে ফুবানা নামদের এটা বেহায়া বলতেও মানে এটা বেহায়া বললেও কম হবে এদের। এটা প্রত্যেকের রাইট আছে তো করা, এটা বেহায়া বলা আমরা ঠিক হবে না, বাট প্রত্যেকের রাইট আছে। আপনারা এই রাইট টুইট কইয়া আপনারা এই জায়গায় নিছেন। আমি তো ট্রাম্প হতে পারবো না যে যাকে ইচ্ছা থেকে অ্যাটাক করে ফেলবো। আপনার কি রাইট হইছে আপনি উলঙ্গ হয়ে চলবেন? একটা সামাজিকতা আছে, একটা সাংগঠনিক অবস্থা আছে, আপনার একটা কমিউনিটি আছে। আপনি করে কইলেন আমি একটা ফুবানা করবো, কালকে আমি এসে বললাম একটা ফুবানা করবো, আর আপনি এটা রাইট কইলেন। মানে আপনারা এইসব কইয়া যে লোকজন কে কি মনে করবে তার রাইট আছে, সংবিধান তার অধিকার দিছে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমার কিছু করার আগে কমন সেন্স জানার আগে আপনারা এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এইটা শুনতেন। ওকে, উই গট ইওর পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, রাইট আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার পয়েন্ট সব সময় করেন। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। Mr. Abdul Malik Mujahid, thank you so much. Any moment, Mr. Aziz Bhaiya will join, but let's start from you. I'm sorry that you've been waiting a long time. So, could you please tell us about Mohan Bhagwat, who is the leader of RSS, and RSS is many human rights organization. They blame RSS as a extremist organization, and the leader is coming, and there will be a big event in Madison Square Garden, New York City, where lot of human rights organizations as well, they will organize a protest meeting on 29th. So could you please tell us about exactly what is the program and why the human rights organization, different organizations, they are kind of concerned, they are angry on RSS.
Mr. Aziz Bhuiya, I think he already joined. Yes. RSS, full name of RSS is Rashtriya Swayam Sevak Sangh. It's a paramilitary organization of India, and they're celebrating their 100th year anniversary. 100th year because they were established in 1926. That is the time when Nazism was on the rise, and their leaders were inspired by Nazis and fascists. They actually write, there are lessons we can learn from Germany, referring to Germany's Hitler's effort to eliminate Jews. And Hitler is popular in India, actually. Aziz Bhai কিছু বলছেন Aziz Bhai? If an echo, I don't know if it's my phone or is it just the entire thing, because his words are echoing, so I can't understand well. আপনার যে আপনি দুইটা জায়গা থেকে জয়েন করেছেন। Oh, I see. Okay, so maybe that's fine. একটা আপনার বন্ধ করতে হবে, যে কোনো একটা। Okay, so let me. Okay, I got. Yeah. That's my mistake. Okay. জি, জি, brother, Mr. Mujahid, ji, please. So, unfortunately, it was the Madison Square Garden, where in 1939, Nazi Party have their celebration. At that time, there were 20,000 people inside, but there were 100,000 people protesting outside. And I hope that New York remember that history. First thing, this is not the human rights organizations which are critical. I'm president of Justice for All, and we are critical of them. But Indian government itself has banned RSS 3 times. But they are paramilitary organization, the largest fascist organization in the whole world. And they train people to kill. Actually, it was their former member, whose name is Godse, who killed Gandhi. Now, at that time they were banned, but ban was lifted because they say, oh, that guy was a former president. So they're a funny organization. They're not registered in India as a corporation or a not-for-profit organization. They just operate. So everything formal and informal that provides them a good cover. Now in the United States, they claim to have 270 chapters. So it's a dangerous organization. And when fascism grows inside a country, first it goes after its minorities. Then it goes after its neighboring countries. That's what Germany did, that's what Japan did, that's what Italy did. So it's a danger for the whole reason. If there are Bangla-speaking Muslims who have lived for centuries in their ancestral land in Assam and West Bengal are thrown into Bangladesh, who is responsible for it? RSS. Because RSS political branch is BJP, which controls the government. Modi himself was banned, Prime Minister of India, from entering United States, UK and Canada for 10 years until he became a Prime Minister. So they are dangerous people. They are cause of a lot of problem for Bangladesh and for the rest of the world, and now they have arrived in America. So it is important. So Bangladeshis and all good people, actually Hindus for Human Rights are leading this effort as well, as is American Indian Muslim Council. So this is a very challenging issue for the whole city of New York, allowing a fascist to come to the city and celebrate fascism in the name of unity. থ্যাংক ইউ সো মাচ জনাব আব্দুল আজিজ ভুইয়া। মিস্টার আব্দুল মালিক মুজাহিদ যেটা বললেন যে তারা ফেসিস্ট সংগঠন, এবং এই সংগঠন শুধু মুসলিম না, বিভিন্ন হিন্দু অর্গানাইজেশনও এই প্রতিবাদের সাথে রয়েছে। আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে এক্স্যাক্টলি কি হবে এবং এর প্রতিবাদ কেন করছেন আপনারা? Well, Assalamu alaikum, alhamdulillah, salatu wassalam. Thank you for inviting me, and Assalamu alaikum, Imam Malik Mujahid. Sorry I was not able to respond, but I'm going to speak, I'm saying in English so that people would understand, especially Brother Malik Mujahid. RSS, as he said, is a fascist organization. And
sooner the Indian, especially Indian population and also this, specifically Indian diaspora, realize that this is an alignment. Look at the picture of what is happening in Israel. Despite the unconditional support from United States, Israel is the most hated country in the world, including the population of America is also beginning to see it, and they've been hated simply because they are a fascist. Israel is led by a fascist guy, Bibi Netanyahu, and the government. If Indians, by and large, Indians been living together peacefully with harmony with each other, if specifically the diaspora, most of them are educated people. If they don't see it, especially nowadays where the social media, every action they've been doing it in India against the minorities, against them specifically Muslim and Christians alike. And of course, the Dalits and all the minorities they have in India. If they don't understand the impact that they will have and what will be the effect on India as a country, as a civilization, is something that they need to understand. For Bangladeshi people, this guy, Mohan Bhagwat, he has created vigilantes on the street. He's encouraging people on the street to go after the people who speak Bangla. Just pick them up randomly, destroying the property, asking the business people not to give them any job, and identify them and send them to Bangladesh. So for humanitarian reason, India is a country where for centuries, there's a Muslim history in India. It's very rich. Muslims have contributed so much in developing the India what it is now. And if this government under RSS leadership, under RSS influence, does not understand, if the diaspora do not understand that they have a role to play to make sure that this kind of people like him do not hijack what has been the history of India, then they're for rude awakening. For what is happening to Israel in all over the world, India will face the same exclusion everywhere. And we urge the good people of India, especially the diaspora, those who are educated, to take a stand. We ask the Bangladeshi people, understand what is happening to Bengalis in India. Most of them living there. My last name is Barabuya. My ancestors are from India, Assam. They ruled the part of India before Mughal. Yet my own cousins, a couple of years ago when they had to go to the citizenship proof, they had hardship proving themselves that their ancestor ruled part of that India, part of that Assam. They had to go through all this trouble to prove themselves. So this is what they are creating, and it's time that all of us, good people of the humanity, stand against these people, understand them, and urging especially the good people of India to take a stand unless they are ready to deal with what is the consequences of what is happening and the reality of what Israel being under this guy, Bibi Netanyahu. If they are ready to face the expulsion, the denigration of Indian civilization, then there's nothing else we can say except that we have to take action ourselves. Thank you so much. Thank you. Mr. Abdul Malik Mujahid, so is there any program on 29th? Any demonstration, any protest? Yes, there are several organizations calling for people to come to protest at noon on 29th at Madison Square Garden on 7th Avenue between 31st and 33rd Street. And everyone is welcome to stand together against fascism, against Nazism. It's a danger for America. It's a danger for all people. We don't want America to become like India. And I'll give you an example. Just on Thursday, a Muslim school was rejected by a suburb which are essentially controlled by Democrats because Hindus stood up.
Another mosque, 500 Hindus sign up to oppose the mosque. So they're trying to do things. And now, when you land in India, there is an airport called in Gurgaon. It's a suburb of Delhi. In 2018, Muslim used to pray at 150 locations. 150 locations in 2018. Now, only 6 places Muslims are allowed to pray. Fascism is destroying India. Just in one state, Manipur, 300 churches have been attacked and destroyed by these RSS people. And RSS is a Malaysia, Modi Prime Minister, it's a member, and they're coming to America. They will destroy this country by joining the people who are racist here. And now we must differentiate. Hinduism is a religion. We don't believe in that, but they are not like these RSS people. They call themselves Hindutva ideology, which is a fascist ideology, and they like to create a Akhand Bharat, which will include not only Bangladesh and Pakistan and Nepal and Sri Lanka, but also Indonesia, Malaysia and Afghanistan. They are nuts. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ ভাই আপনি কি বাংলায় একটু বলবেন Yes, যে বাংলায় যেটা আমি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, বিশেষ করে আমার কারেন্ট গভর্নমেন্ট কাছে, জি যে আমাদের বাংলাদেশিদেরকে দেখতে হবে যে আমাদের বাংলাদেশে যেসব হিন্দু কাজ করতেছে, কমপক্ষে 5 লক্ষ হিন্দু, ইন্ডিয়ান, নট নেসেসারিলি হিন্দু, ইন্ডিয়ান আমাদের দেশে কাজ করতেছে। এন্ড বাংলাদেশ হলো ইন্ডিয়ার 2nd লার্জেস্ট foreign currency earner, the India's জন্য। So Bangladesh government, current government should definitely should play a decisive role, letting Indian government know that under the RSS influence যদি তারা বাংলাদেশি স্পিকিং যাদেরকে আছে তারা not necessarily তাকে বাংলাদেশে পুশ করে, then we will have no choice but to also find out যারা আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোতে কাজ করতেছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি কাজ করতেছে, find out, identify them, that do the same thing to them. বাংলাদেশ গভর্নমেন্টের নতুন একটা অপরচুনিটি আছে, সেটা হলো যে নতুন একটা প্যাক্ট যেটা হয়েছে সৌদি, পাকিস্তান, টার্কি, এখানে বাংলাদেশিরা কনসিডার করতেছে টু জয়েন। One of the conditions the Bangladesh should ask, especially Saudis, যে বাংলাদেশিরা যদি ইন্ডিয়া এইসব ডিসক্রিমিনেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন যদি বন্ধ না করে ফর অল রিলিজন, স্পেসিফিক্যালি বাংলাদেশি যারা, তাইলে সৌদি আরবকে এনকারেজ করা দরকার যে সৌদি আরবে যেসব ইন্ডিয়ান মানুষ কাজ করতেছে, মিলিয়নস অফ দেম, তাদেরকে দে শুড পুট দেম অন নোটিস যে তারা যদি বন্ধ না করে দেয়ার উইল বি রেসিপ্রোকাল অ্যাকশন এগেইনস্ট দেম। সো আমাদের বাংলাদেশি থেকে যেটা করা উচিত, বাংলাদেশিরা এই যে র্যালি যেটা আমাদের ইমাম মালিক মুজাহিদ যেটা বললেন, আমাদের বাংলাদেশিরা জয়েন করা উচিত, বাংলাদেশিদেরকে এইটাতে পার্টিসিপেট করে জানানো উচিত। এবং আমরা যারা এখানে ইন্ডিয়ান যারা আছেন, যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস আর গুড পিপল, দে ভ্যালু হিউম্যান রাইটস অ্যান্ড অল দিস, তাইলে আমাদেরকে তাদেরকে এনকারেজ করা উচিত যে তাদের সরকারকে তারা যাতে এই মেসেজটা দেয় যে তারা আলটিমেটলি, look, I'm going to say it in English. জি One thing they all must realize, if it becomes a Hindu versus Muslims, they're going to lose every day. Whether it's in America or anywhere else in the world. Because the history is there. When we talk about Hindu versus Muslim, and this is what RS is driving people to. The diaspora, Indian diaspora, as I said, some of them, as Imam Malik Mujahid mentioned 2 incidents. They have driven these people to extremism. They are simply opposing because it's a Muslim institution. They're simply opposing this masjid in the United States of America. জি Now, that is becoming a challenge. Ultimately, it will become a challenge between Hindus versus Muslims. Because when Muslims come from all over the world. And that's something, a unnecessary competition they cannot afford to have. জি They will be well advised not to take that route and understand what is happening, তাদের দেশে কি হচ্ছে, and make sure that their government, with the Indian civilization,
is well respected all over the world. But this government, under the influence of RSS, is destroying it, and they will be in the same predicament in what the Israeli government is under Netanyahu. Thank you. Entire world hates them. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি যেটা বলছেন যে বাংলাদেশে যেমন ভারতীয় অনেক আপনার লোক কাজ করে, বাংলাদেশি প্রচুর লোক ইন্ডিয়ায় কাজ করে। সো দুই দেশের মধ্যে যদি যত ভালো সম্পর্ক হবে ততই দুই দেশের জন্যই কল্যাণ। বাট কেউ যদি আপনার উস্কানিমূলক কোনো কাজ করে দেন, দিস ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। অ্যান্ড যারা মুক্ত মনের মানুষ, যারা উদার মনের মানুষ, যারা মানবিকতা এবং মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদের সকলেরই যে কোনো দিনের ভায়োলেন্স অ্যাক্টিভিজমকে আপনার প্রতিবাদ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিস্টার মুজাহিদ, আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড Can থ্যাংক I ইউ। say one thing? ইয়া, গো হেড Can I take প্লিজ। half a minute? I think it is important for people to call Mayor Mamdani and tell him what he going to do to stop fascism coming while he is the mayor of the city. Bangladeshis were the first supporters of Mamdani, and Mayor Mamdani asked to listen to them. So call Mayor Mamdani and tell him to stop this fascism in New York. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, থ্যাংক ইউ। Thank you. Assalamu alaikum. তাহির ভাই আমাকে যদি 10টা সেকেন্ড দেন, জি, প্লিজ গো হেড। নট টু রিলেট টু দ্য ফোবানাস, যেহেতু আমি নিজেও এখন সিনিয়র সিটিজেন, আর আপনার মেডিকেশন নিয়ে যে টপিকসটা ছিল সেটার উপর একটু বলতে চাচ্ছি। আপনি জানেন হয়তো সিবিএস, ওয়ালগ্রিন বা অন্যান্য অনেক জায়গায় আপনাকে উইকলি যে একটা মেডিসিন বক্স পাওয়া যায়, যেখানে মর্নিং, পিএম এবং এএম, বিশেষ করে আপনার নিজে বা পরিবারের যদি কেউ যদি সাহায্য করে, তাহলে এই সমস্ত এলডারলি লোকেরা তাদের এক সপ্তাহের জন্য ওষুধগুলোকে প্রিপেয়ার করে রাখতে পারে। যেটা মর্নিংয়ে খাবে সেটাকে আপনাকে এএম, এবং রাতে যেটা খাবে পিএম, এটাকে এক সপ্তাহে কিন্তু আপনি আপনার পুরো সপ্তাহের ওষুধটা আপনার রেখে দিতে পারেন। আমি যেটাকে ফলো করি আর কি। তো তাহলে আপনি যদি সাপোজ আপনি একটা মানডে মর্নিং এর ওষুধটা আপনি খেলেন না, আপনি বক্স দেখলে আপনি বুঝতে পারবেন যে মানডে মর্নিং এ আপনার ওষুধটা আপনার বক্সে রয়ে গেছে বা পিএম এর ওষুধটা রয়ে গেছে। এটা আমেরিকার যে কোনো আপনাকে ফার্মাসিউটিক্যালস দোকানগুলোতেও পাওয়া যায়, ওয়ালগ্রিনে পাওয়া যায়, ওয়ালমার্টে পাওয়া যায়, সবখানে পাওয়া যায়। হয়তো এল্ডারলি যারা লোক, তারা যদি সাপ্তাহিক এই ওষুধগুলোকে এইভাবে রাখে, তাহলে তারা কিন্তু এই ওষুধটা খেতে ভুলবে না। থ্যাংক ইউ। Thank you so much. Thank you again, Abdul Aziz Bhuiya. Thank you again, Mr. Abdul Malik Mujahid, for your time, and thank you, Mr. Mir H. Chaudhary. Thank you, joining from New Jersey. Thank you. Thank you. দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।